আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান অধ্যায় থেকে ৩ নং সৃজনশীল প্রশ্ন আজকে আমি সমাধান করে দিব। নবম দশম শ্রেণী বা এসএসসি হিসাব বিজ্ঞান বইটি আমি ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। সো যারা আমার ক্লাসগুলো নিয়মিত করো তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। তো আগে আমি একটু বলে রাখি, যারা আমার অনলাইন ব্যাচে এখনও ভর্তি হওনি, এসএসসি হিসাব বিজ্ঞান যে এই ব্যাচে এখনও যারা ভর্তি হওনি তারা একটু দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ এই ব্যাচটা হচ্ছে আমি মাত্র 499 টাকা নিয়ে থাকি। আমি জাস্ট 30 সেকেন্ড একটু টাইম নিচ্ছি প্লিজ। 499 টাকা কোর্স ফি নিয়ে থাকি এবং একবারে তোমার এসএসসি বোর্ড পরীক্ষা পর্যন্ত, বোর্ড এক্সাম পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে এই 499 টাকা দিয়ে। আমি বলছি না তোমাকে আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য, যদি তোমার এমন হয় যে তুমি হিসাব বিজ্ঞান বুঝোই না কিংবা তুমি ফিনান্স বুঝোই না, তাহলে কত টাকাই তো তুমি খরচ করো প্রাইভেট পড়ে, তাই না? তো একটাবার একটু চেষ্টা করে দেখো যে স্যারের ক্লাসটা আমি একটু করে দেখি। তুমি আজকে ভিডিওটা দেখছো, সো তুমি আজকেই চাইলে ভর্তি হতে পারো, ঠিক আছে? আজকেই চাইলে তুমি ভর্তি হতে পারো আমার এই কোর্সে, যে কোনো সময় আমি ভর্তি নিয়ে থাকি। সো ভর্তি হয়ে কিন্তু তুমি তোমার বইটা পুরোটা কমপ্লিট করে নিতে পারো নতুন ব্যাচে। আমার নতুন ব্যাচে চাইলে তুমি ভর্তি হতে পারো, এজন্য এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর ক্লাসগুলো হয় কিন্তু জুম অ্যাপে, যাতে করে তুমি ইনস্ট্যান্টলি প্রশ্ন করতে পারো। অনেক সময় হয় কি অনলাইন ব্যাচে ভর্তি হলে প্রশ্ন করা যায় না, স্যার আমি এটা বুঝলাম না, স্যার এটা একটা আবার বুঝান, এই ধরনের কথাগুলো, স্যার এইটা এইভাবে না হয়ে যদি ওইভাবে সমাধান করা যেত কেমন হতো, এই ধরনের কথাগুলো বলার সুযোগ থাকে না। তো এই বলার সুযোগগুলো তৈরি করে দিয়ে থাকে আমি জুম অ্যাপে ক্লাস করাই। সো 499 টাকা লেকচার শিট ফ্রি পাচ্ছ, নোট ফ্রি পাচ্ছ। এছাড়া মানে তোমার একবারে হিসাব বিজ্ঞান বইটাতে যেভাবে এ প্লাস পাওয়ানো দরকার সেভাবে আমি এ প্লাস পাওয়ানোর চেষ্টা করব। সো একটু সময় নষ্ট করলাম, আমরা এখন সরাসরি আলোচনায় চলে যাব। ওকে, তো আলোচনায় যাওয়ার আগে আমি বলেই তোমরা খাতা কলম নিয়ে তারপর আমার এই ক্লাসগুলো করবে, আশা করি খাতা কলম নিয়ে তারপর আমার এই ক্লাসগুলো করবে, তাতে করে তোমাদের অনেক অনেক বেশি উপকার হবে। তোমরা ক্লাসটা করে আসলে বেনিফিটেড হবে আমি আশা করি। তো এখানে ক নাম্বারে কি বলেছিল দেখো, একবার ইজি। হ্যাঁ, ক নাম্বারে বলেছিল কি, মামুন এন্টারপ্রাইজের উপযুক্ত নগদান হিসেবের উদ্বৃত্ত নির্ণয় করো। আরে ভাই, ওরা খতিয়ান একটা করে দিছে কিন্তু সেই খতিয়ানের উত্তর করে দেয়নি। এখন আমাকে খতিয়ানের উত্তর করতে হবে। আমি কি বোঝাতে চেয়েছি, ওরা একটা খতিয়ান করে দিয়েছে, এটা হচ্ছে চলমান জের ছক না, সরি, এটা হচ্ছে টি ছকে। চলমান জের ছকে তো অটো ব্যালেন্স বের হয়, ওরা টি ছকে একটা খতিয়ান করে দিয়েছে, সেটা হচ্ছে নগদান হিসাব। তো এই নগদান হিসাব ওরা করে দিছে কিন্তু এর ব্যালেন্সটা বের করে দেয়নি। দেখো এখানে এই যে ব্যালেন্স বিডি নিছে, তারপরে এই যে বিক্রয় হিসাব ডেবিট পাশে বসাইছে, ব্যাংক হিসাব বসাইছে, বেতন বসাইছে, উত্তোলন হিসাব বসাইছে। তো এখন আমাকে একদম বেসিক প্রশ্নটা দিছে, এটা একদম বেসিক প্রশ্ন, ঠিক আছে? এখনই সমাধান হয়ে যাবে। ওকে, তো দেখো ফার্স্ট অফ অল তুমি দেখবে যে এই বাম পাশ এবং ডান পাশের মধ্যে কোনটা বেশি এবং কোনটা কম আছে। যেমন এটা হচ্ছে ডেবিট পাশ আর এটা হচ্ছে ক্রেডিট পাশ। তো খেয়াল করো তো কোন পাশে বেশি আছে কোন পাশে কম আছে। এখানে আছে 20,000 আর 17,000, 37,000 টাকা। আর এখানে 22 আর 3 25 আর 1 26,000 টাকা। বেশি আছে কোনটা? এই যে এই পাশে এই বাম পাশেরটা, মানে ডেবিট পাশেরটা বেশি আছে। তাহলে এখন কি করতে হবে, এই ডেবিট পাশেরটা নিচে, দুইটারই নিচে দাগ দিবা, দুইটারই নিচে কি করবা, একটা দাগ দিবা। তুমি এই ছকটা হুবহু আবার করবা, আমি কিন্তু বইয়ের মধ্যে করাই দিচ্ছি। হ্যাঁ, তুমি ছকটা হুবহু আবার একবার করে নিবা খাতার মধ্যে, জাস্ট যা আছে তাই হুবহু তুলবা। হ্যাঁ, তুলে খালি নিচে একটু ফাঁকা রাখবা, বেশি ছকটা একটু বড় করবা আর কি, ছকটা একটু বড় করবা। এখন যেমন এই যে এইখানে দাগ আছে, তুমি এই দাগটা আরেকটু নিচে নামাই দিবা। ওকে, দেখো তো এখানে 20,000 17,000 কত হয়, 37,000 টাকা। খেয়াল করছো, 37,000 টাকা। ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিবা। তারপর এই পাশে ওই 37,000ই লিখবা, 37,000 টাকা। দেখো এই যে 37,000, এই যে 37,000 লিখলা না, বলো 37,000 লিখেছো। এখন এই 37,000 থেকে এগুলো সব বাদ দিবা, কারণ এখানে তো কম টাকা, 37,000-এরও কি কম, সুতরাং এটা কি করতে হবে, বাদ দিতে হবে। তো 22 আর 3 25 আর 1 26, 37,000 থেকে 26,000 বাদ দাও, তাহলে কত হয়, 11,000 টাকা হয়। এই যে 11,000 টাকা, কি লিখলাম, 11,000 টাকা। 37,000 থেকে 22 আর 3 25 আর 1 26,000 টাকা বাদ দিচ্ছে, তাহলে কত হয়,
11,000 টাকা হয়। এই 11,000 টাকা সোজা এখানে লিখবা ব্যালেন্স, কি লিখবা? ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি লিখবা। কি লিখবা? ব্যালেন্স সিডি লিখবা। এটা কত তারিখে হবে? জুন মাস। এখন বলো জুন মাস কত দিনে হয়, 30 নাকি 31? তোমরা কিন্তু অনেকে জানো না গণনাটা, আমি একটু বলি। এবার হাতটা মুষ্টি করে তারপর এই যে উপরের অংশ আছে না, এই যে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে, দেখো এই যে যেভাবে করলে কিন্তু হয়, এই যে উপরে নিচে, খেয়াল করছো? প্রথমে উপরেরটা হচ্ছে জানুয়ারি, তারপর ভিতরেরটা ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারি দেখো 28 দিন হয় সচরাচর, তার মানে নিচেরটা সবসময় ছোট হয়, মাথায় রাখবার। উপরেরটা সবসময় বড়, মানে উপরেরটা মানে 31 দিন, আর নিচেরটা মানে শুধু ফেব্রুয়ারি ছাড়া বাকিগুলো 30 দিন, ঠিক আছে? তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি, গর্তেরটা, হ্যাঁ উপরেরটা যেটা উঁচু এটা হচ্ছে জানুয়ারি, গর্তেরটা ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল মে জুন জুলাই, এটা ছিল জুন। জুন মাস কি 30 দিনে, এই যে গর্তের মধ্যে পড়ে গেছে জুনটা। উপরেরটা নিচেরটা, উপরেরটা নিচেরটা, উপরেরটা নিচেরটা, মানে নিচেরটা বলতে গর্তেরটা, এভাবে হিসাব করবা। তাহলে জুন, সরি এটা হচ্ছে জানুয়ারি, দুঃখিত জানুয়ারি। তাহলে জানুয়ারি হচ্ছে কি, জানুয়ারি 31 দিনে হয় উপরে, হ্যাঁ উপরে আছে জানুয়ারি 31 দিনে। সো 31 দিনে, এই জন্য এখানে লিখবো কি 31, জানুয়ারি মাসের 31 তারিখে লিখবো। ওকে, এটা হচ্ছে কি ব্যালেন্স সিডি। এবার এই পাশে আসো, এই পাশে এসে এখানে লিখবা এই যে এই ডাবল দাগ দিয়ে যে আটকাইছো না, এটা নিচে লিখবা কি ব্যালেন্স বিডি। কি লিখবা? ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত টাকা? এই 11,000 টাকা লিখবা এখানে, 11,000 টাকা, 11,000 টাকা। এখানে ডাবল দাগ দিতে হবে না, দুঃখিত, এখানে ডাবল দাগ দিতে হবে না। তাহলে কি করলাম বলো তো? যা আছে তাই খালি একটু বড় করে ছক করে ও পাশে একটা এ পাশে একটা হিসাব করে দিব, ঠিক আছে? আমি একটু আবার একটু এইখানে একটু দেখাই, তাহলে বুঝতে পারবা। তোমরা যারা কোর্সে ভর্তি হওনি দ্রুত ভর্তি হও, হ্যাঁ তুমি দেখো, একবার ভর্তি হয়ে দেখো, যদি তোমার উপকার না হয় টাকা ফেরত নিও। আমাকে বইলো যে স্যার আমার তো ভালো লাগতেছে না, ফেরত। জুমে ক্লাস করবো একদম প্রাইভেট পড়ার মতো। তো প্রাইভেট কে না পড়তে চায় বলো? প্রাইভেট পড়তে চাও না? প্রাইভেট সবাই পড়তে চায়, ঠিক আছে? প্রাইভেট সবাই পড়তে চায়, ক্লিয়ার? এখন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, ছকটা কি ছিল, যে এটা হচ্ছে ছক, খেয়াল করো, আমি যা ব্যালেন্স সিডিবিডিটা দেখাচ্ছি। তো এইখানে যেটা হয়েছিল, খেয়াল করো, এখানে যেটা হয়েছিল 37,000 টাকা হয়েছিল, 37,000 টাকা, তাই না? 37,000 টাকা হয়েছিল। তো এই 37,000 টাকা আমি এখানে লিখবো 37,000, আর এখানে লিখবো 37,000, লিখে ডাবল দাগ দিয়ে দেব, ডাবল দাগ দিব। তো এই 37,000 থেকে উপরে যে এন্ট্রিগুলো ছিল কত টাকা ছিল? 26,000। এই 26,000 টাকা আমি এখন বাদ দিব 37 থেকে, তাহলে হয় কত? 11,000 টাকা। এই 11,000 টাকার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। কী হবে? ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। এই পাশে এসে ওইটা আবার কী হয়ে যাবে? ব্যালেন্স বিডি। কী হবে? ব্যালেন্স বিডি। কত টাকা? 37,000 টাকা। তাহলে 37,000, 37,000, ব্যাস হয়ে গেছে। এভাবে আর কি আমাদের এই ক নাম্বার প্রশ্নটা সমাধান করতে হবে, ঠিক আছে? একদম খতিয়ান যা আছে এখানে, যা আছে খতিয়ান ওভাবে লিখে জাস্ট তুমি কি করবা? ব্যালেন্সটা বের করে দিবা। এবার দেখো, উপযুক্ত হিসাবের ভিত্তিতে মামুন এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসে জাবেদা দাখিলে দাও। কি করতে বলছে? জাবেদা দাখিলে দিতে হবে। তো জাবেদা দাখিলে কিন্তু একদম ইজি ব্যাপার, হ্যাঁ এটার জাবেদা একদম ইজি ব্যাপার। প্রত্যেকবার নগদান হিসাব হবে, প্রত্যেকবার কি হবে? নগদান হিসাব হবে। খেয়াল করো, প্রত্যেকবারই নগদান হিসাব হবে একবার। তাহলে আমরা চলো জাবেদা করি। ওকে, তো জাবেদা ছক করতে হবে ভাই, জাবেদা ছক করতে হবে। তো জাবেদা ছকটা করে নেই।
তো প্রথমে আমরা সবার উপরে লিখব জাবেদা পৃষ্ঠা লিখব, জাবেদা সাধারণ জাবেদা লিখব, সবার উপরে লিখব। কি লিখব? প্রতিষ্ঠানের নাম কি ছিল? হচ্ছে মামুন এন্টারপ্রাইজ। এখানে লিখব মামুন এন্টারপ্রাইজ, মামুন এন্টারপ্রাইজ লিখব, মামুন এন্টারপ্রাইজ, মামুন এন্টারপ্রাইজ এর সাধারণ জাবেদা লিখব। কি? সাধারণ জাবেদা। খেয়াল করো, মামুন এন্টারপ্রাইজের সাধারণ জাবেদা লিখলাম। তারপর এখানে শিরোনামগুলো লেখো। প্রথমটা হচ্ছে তারিখ, তারপর হচ্ছে কি বিবরণ, বিবরণ লিখলেই হয়। দেন এটা জাবেদা করতেছি যেহেতু, তাহলে লিখব কি? খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা, জাস্ট ডেবিট টাকা ক্রেডিট টাকা। ওকে, তো প্রথমে কত তারিখ আছে দেখি আমরা। ডেট অনুযায়ী খুঁজে খুঁজে বের করে তারপর লিখব। ডেট অনুযায়ী, কি অনুযায়ী? ডেট। তো জানুয়ারির 1 তারিখে দেখো আছে কি? জানুয়ারির 1 তারিখে একটা ব্যালেন্স দেওয়া আছে। আসলে ব্যালেন্সের কোনো জাবেদা হয় না, কারণ এটা তো প্রতিষ্ঠানেরই টাকা। প্রতিষ্ঠানে 10,000 20,000 টাকার একটা ক্যাশ ছিল, ক্যাশ বাক্সের মধ্যে 20,000 টাকা আছে। মনে করো আমার এই পকেটটা হচ্ছে ক্যাশ বাক্স, তো এই বাক্সের মধ্যে যদি 50,000 1 লাখ টাকা থাকে, তাই এই টাকার দ্বারা কিন্তু আমার প্রতিষ্ঠানে কোনো সম্পদ কমলো না, বাড়লো না, মানে নতুন করে কোনো ঘটনা ঘটেনি, আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। তা আমার ছিল আগেই, এখনও আছে, আগেও ছিল, একই কথা। সো এখানে এটার কোনো জাবেদা হবে না, ব্যালেন্সের কোনো জাবেদা হয় না, ব্যালেন্স বিডির কোনো জাবেদা হয় না। তারপর দেখো জানুয়ারির 1 তারিখ গেল, এখন আছে জানুয়ারির 2 তারিখে। 2 তারিখে কি আছে? ব্যাংক হিসাব আছে। তো এখানে দেখো একটু খেয়াল করো, আমি করতেছি কি হিসাব বলো তো? আমি কি হিসাব করতেছি? নগদান হিসাব। সো নগদান হিসাব, এখানে এই এন্ট্রিটা কোন পাশে আছে? ডেবিটে নাকি ক্রেডিটে? ক্রেডিটে, কিন্তু আমি করতেছি নগদান হিসাব, তার মানে নগদান হিসাব ক্রেডিট হবে। মানে লেখাটা কোন পাশে এটা দেখবে, কি লেখা এটা দেখবে না, লেখা কোন পাশে? ক্রেডিট পাশে, তার মানে নগদান, এই নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে এখানে আমি প্রথমে লিখব নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো 22,000 টাকা, সো এখানে লিখব 22,000 টাকা ক্রেডিট পাশে, 22,000 টাকা। তাহলে স্যার ডেবিট পাশে কি হবে? এই যে ব্যাংক হিসাব, এখানে যে ব্যাংক হিসাব আছে না, এই যে ব্যাংক হিসাব, এই 22,000 ব্যাংক হিসাব, এটা ডেবিট হবে। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। তারিখ কত? 2 তারিখ, জানুয়ারির 2 তারিখ 2017। 2017 সালের অঙ্ক না? হ্যাঁ 2017 সাল। তাহলে কি করলাম? আমি দেখবো খালি এন্ট্রিটা কোন পাশে আছে। যদি ডেবিট পাশে থাকে তাহলে নগদান হিসাব ডেবিট, যদি ক্রেডিট পাশে থাকে নগদান হিসাব ক্রেডিট। কিন্তু নগদান হিসাব কোথায় আছে এটা আমার দেখার বিষয় না, আমার দেখব কি কোথায় আছে। তো 2 তারিখের হিসাব গেল। এখন এটা ব্যাংক হিসাব। এখন দেখো নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, এটা তুমি কি বুঝলা বলো? এটা দ্বারা তুমি কি বুঝলা? এটা দ্বারা বুঝলা যে সে নগদ টাকা নিয়ে ব্যাংকে জমা দিছে, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা নিয়ে ব্যাংকে জমা দিছে। এজন্য ব্যাংকের টাকা কি হয়েছে? প্রতিষ্ঠান থেকে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়ার কারণে ব্যাংকের টাকা বেড়ে গেছে আর নগদ টাকা কমে গেছে। তাহলে তুমি এটা লিখে দিতে পারবা না যে ব্যাংকে জমা দান? সো এখানে তুমি লিখতে পারো চাইলে ব্যাংকে জমা দেয়া হলো। কি লিখবা? ব্যাংকে জমা দেয়া হলো। তাহলে এখানে লেখো ব্যাংকে জমা দেওয়া হলো, দিয়ে ব্র্যাকেট দিয়ে দাও। ব্যাখ্যা বাধ্যতামূলক। সাধারণ জাবেদায় কি তুমি যদি কিছুই না দাও, সাধারণ জাবেদায় ব্যাখ্যা তোমাকে দিতে হবে। এটা কি একদম বাধ্যতামূলক, একদম বাধ্যতামূলক। তারপর এই যে দাগটা এখানে দিও, এইখানে পুরোটা দেয়া লাগবে না, এখানে দিলেই হবে। এখানে দিলে ওরা বুঝতে পারবে যে তুমি অঙ্কটা বুঝেছো। ওকে, তারপর জানুয়ারির কত তারিখ আছে দেখি। ব্যাংক হিসাব লেখা শেষ 2 তারিখেরটা। 2 তারিখের পরে 15, 20, 17, তাহলে কোনটা আগে হবে? 15 তারিখেরটা আগে হবে। তো এখানেও দেখো 15 তারিখে বেতন হিসাব কিন্তু কোন পাশে লেখা? ক্রেডিট পাশে। এই বেতন কথাটা কোন পাশে লেখা? ক্রেডিট পাশে। তার মানে আমি করতেছি কি নগদান হিসাব না, এই যে নগদান হিসাব না, এই যে নগদান হিসাব। তাহলে লেখাটা কিন্তু আছে ক্রেডিটে, তাহলে আমি নগদান হিসাব ক্রেডিট লিখবো। আগেরবার ব্যাংক ছিল ক্রেডিটে, নগদান হিসাব ক্রেডিট লিখছিলাম। এখন বেতনও ক্রেডিটে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, মানে ব্যাংক হিসাবের মতো
এই নগদান হিসাবও ক্রেডিট হবে। আগেরবার ব্যাংক হিসাব ছিল নগদান ক্রেডিট, এখনও বেতন হিসাব, কিন্তু নগদান হিসাব ক্রেডিট হবে। মানে আমি যাই অপরাধ করুক না কেন ধরবো নগদান হিসাবরে। আমি এখানে যেই অপরাধ করুক ধরবো নগদান হিসাবরে। যদি লেখাটা ক্রেডিটে থাকে তাও আমি বলবো নগদান, তুমি কেন ক্রেডিট? কারণ নগদের কারণেই তো নগদান হিসাব ক্রেডিট বলে ও ক্রেডিট পাশে আসছে, ওর প্রক্সি দিচ্ছে, নগদের পরিবর্তে এসে বসছে। তাহলে লিখবো কি বেতন হিসাব ডেবিট হবে, আর এই নগদান হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, তাহলে কি বললাম? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে লিখবো কি বেতন হিসাব ডেবিট, এটা হচ্ছে জানুয়ারির 15 তারিখে বেতন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। সংক্ষেপে লিখলে হয় ক্রেডিট, পূর্ণাঙ্গটা লিখলেও হয়। কত টাকা ছিল? 3000 টাকা। 3000 টাকা, তাহলে 3000 টাকা ডেবিটেরটা ডেবিটে, ক্রেডিটেরটা ক্রেডিটে। তাহলে দেখো তো এই এন্ট্রি দ্বারা কি বুঝলা তুমি? বেতন প্রদান করা হয়েছে কাউকে, এই কারণে বেতন হিসাব ডেবিট হয়েছে আর নগদান হিসাব ক্রেডিট হয়েছে, নিশ্চয়ই বেতন প্রদান করা হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি না? আমরা লিখতে পারি, কি লিখতে পারি? বেতন প্রদান করা হলো। কি লিখবো? বেতন প্রদান করা হলো। সো নগদে বেতন প্রদান, নগদ টাকা গেছে, নগদে বেতন, তুমি লিখে দাও নগদে বেতন প্রদান। মানে যা লিখবা তাই, বুঝছো? এখানে কিন্তু আমি আমার মনের মতো করে লিখতেছি হুদাই, এটা নিয়ে টেনশন নিও না। এনে তুমি যা লিখবা সেটাই কি রাইট হবে। সো প্যারা নেওয়ার কিছু নাই, এটা হবে না মানে না হইলে হরতাল অবরোধ শুরু করে দিবা। ওকে, তারপর দেখো কত তারিখ আছে, দেন আমরা পরেরটাতে যাই। 15 তারিখের পরে, 15 তারিখের পরে 17 তারিখ আছে। দেখো এই যে 17। এখন আবার দেখো 17 তারিখের লেনদেনটা বিক্রয় হিসাব কিন্তু ডেবিট পাশে আছে। তো বিক্রয় যত অপরাধ করুক আমি ওকে ধরবো না, আমি ধরবো নগদান হিসাব তুমি ডেবিট। আছে বিক্রয় হিসাব, কিন্তু লিখবো নগদান হিসাব তুমি ডেবিট। তাহলে কি লিখবো? নগদান ডেবিট, আর বিক্রয় কি ও ডেবিট পাশে আছে, ওকে বলবো ক্রেডিট, আর নগদান ডেবিট। তাহলে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। জানুয়ারির 17 তারিখে কত টাকা ছিল? 17,000 টাকা ছিল। 17,000, তাহলে এখানে 17,000, এখানেও 17,000। দেন এখানে কি লিখবো দেখো তো, সিনেমাটা দেখে কি মনে হচ্ছে? কাহিনী বোঝা যাচ্ছে না? ভিলেনকে আর নায়ককে দেখো। নগদান হিসাব ডেবিট, কারণ নগদ টাকা বাড়ছে। বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ বিক্রয় নামক আয় বাড়ছে। তাহলে তুমি কি বলবা? নগদে বিক্রি করা হয়েছে, এই জন্যই তো আয়ও বাড়ছে, আবার নগদ টাকাও বাড়ছে। তাহলে কি বুঝাইলো? নগদে পণ্য বিক্রি করা হয়েছে, মাথায় রাখবা। সো নগদে পণ্য বিক্রয়, এটা লিখবে হবে নগদে পণ্য বিক্রয়। লেখো নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়। তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হও, মাত্র 499 টাকা। ভাই এই 499 টাকা কোনো ব্যাপার হইলো বলো? তুমি জাস্ট 499 টাকা তোমার বাবা মা কারো কাছে আমার সাথে কথা বলাই দাও, প্রয়োজনে তুমি ভর্তি হও একবার। তোমার বই আমি প্রত্যেকটা চ্যাপ্টারের 40টা করে সৃজনশীল, কমপক্ষে 40টা সৃজনশীল প্র্যাকটিস করে আমি, 40টা। ঠিক আছে, বোর্ড বইয়ের অঙ্ক না, খালি 40টা সৃজনশীল প্র্যাকটিস করে। বোর্ড বইয়ের অঙ্ক দিয়ে কিচ্ছু পারবা? কিচ্ছু না, কোনো লাভ নাই, ও করে কোনো লাভ নেই। ও করে জাস্ট তুমি হচ্ছে কি ধারণা নিতে পারো, ধারণা। কিন্তু তোমাকে করতে হবে কি, বোর্ড বইয়ের সৃজনশীল ছাড়াও বিভিন্ন বোর্ডের প্রশ্ন সমাধান করতে হবে, টেস্ট পেপারের সমাধান করতে হবে। সো এখনও সময় আছে, পরীক্ষার এখনও সময় আছে অনেক। 26,000 পরীক্ষা দিবা কিংবা 27,000 পরীক্ষা দিবা, দ্রুত ভর্তি হও। তুমি আজকালকের মধ্যে যদি ভর্তি হতে পারো আরও ভালো। ঠিক আছে, যখন ইচ্ছা ভর্তি হও। তুমি আমার ভিডিও যদি 5 বছর পরে দেখো তাও ভর্তি হও, কোনো সমস্যা নেই। ওকে, তারপর কি করব? এখানে দাগ টেনে দিব। আমাদেরকে আরও এন্ট্রি আছে, বিক্রয় হিসাব শেষ, উত্তোলন আছে, তাহলে আরও এন্ট্রি আছে। সো আরও ঘর লাগবে আমাদের, আরও ঘর লাগবে। ঠিক আছে, সো এইভাবে ব্যাখ্যা ট্যাখ্যা লিখে দিবা, দেখবা নাম্বার কাটা তো দূরের কথা, পুরো নাম্বার দিবে। ঠিক আছে, ফুল নাম্বার দিবে, স্যার অনেক খুশি হবে।
ব্যাখ্যা না দিলে কিন্তু 1 মার্ক কেটে নেবে, কচম করে 1 মার্ক কেটে নেবে একদম। ঠিক আছে, মোবাইলে এমবি না থাকলে কি হয়, যখন ডাটা অন করবা সাথে সাথে টাকা কেটে নেয় না, এমবি না থাকলে টাকা কেটে নেয়, ব্যালেন্স থাকলে ব্যালেন্স কেটে নেয়, ওই রকম। এই ব্যাখ্যা না দিলে টিচাররা মাথায় রক্ত উঠে যায়, পরে হচ্ছে কেটে দেয়। তারপর কত তারিখ আছে চলো দেখি। এবার আছে হচ্ছে 17 তারিখ শেষ, 1, 2, 15, 17 শেষ, এখন হচ্ছে 20 তারিখে। দেখো 20 তারিখে কি আছে, উত্তোলন 1000 টাকা। উত্তোলন 1000 টাকা কোন পাশে আছে, ক্রেডিট পাশে আছে। উত্তোলন আছে ক্রেডিট পাশে, কিন্তু আমি ধরবো কারে, নগদান রে, যে ভাই নগদান হিসাব ক্রেডিট, তাহলে ডেবিট হবে কি, উত্তোলন হিসাব। সো উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। এটা হচ্ছে 20 তারিখ, রাইট? 20 তারিখ, 20 তারিখ, হ্যাঁ 20 তারিখ। তাহলে কি লিখবো, উত্তোলন, উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। আর কি হবে, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। সংক্ষেপে লিখে দাও, সমস্যা নেই। তুমি জায়গা, তোমার খাতা অনেক বড় জায়গা থাকবে, তখন তুমি ডেবিট ক্রেডিট পুরোটা লিখে দিও, নো টেনশন। এটা দেখে তুমি কি বুঝলা, উত্তোলন ডেবিট কেন, কারণ মালিক উত্তোলন করছে। আর কি উত্তোলন করছে, নগদ টাকা, এই জন্য নগদ টাকা নামক সম্পদ কমে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে নগদে উত্তোলন এভাবে লিখবা, নগদে উত্তোলন, তাহলে এভাবে লিখবা। মালিক উত্তোলন হিসাব ডেবিট কেন, মালিক নিজেই উত্তোলন করছে, তাহলে আমরা লিখবো ব্যক্তিগত প্রয়োজনে নগদে উত্তোলন, এভাবে লিখবো, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। শেষ, মানে নগদ উত্তোলন বোঝায়, এটা ওর টেনশন নিও না, নগদ উত্তোলন বোঝায়। এটা কত টাকা উত্তোলন করছে, 1000 টাকা উত্তোলন করছে, 1000। তাহলে আমরা কি করব, এখানে 1000 টাকা লিখব, 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা। ব্যাস, আমাদের কিন্তু এখানে শেষ কাহিনী, কাহিনী শেষ। চাইলে এই জাবেদা আছে না, এই জাবেদা তোমরা হচ্ছে যে করে দিও, হচ্ছে তোমার যোগফল নির্ণয় করে দিতে পারো চাইলে, এটা ব্যাপার না, দিলেই হয়। ডেবিটেরটা যোগ করে নিছে, ক্রেডিটটা যোগ করে নিছে, এটা যার যার ইচ্ছাই। যে এখানে ও আবার অনেকে কমেন্ট করবে না, স্যার দেখাই দেন প্লিজ, আমি আগেই দেখে দিই, তাহলে শান্তি পাবো। দেখো এখানে কত কত আছে খেয়াল করো, 22 আর 3 25, 25 আর 17 42, 42 আর 1 43,000 টাকা। তাহলে তুমি এখানে 43,000 লিখে দিতে পারো, 43,000 টাকা, 43,000 টাকা। ব্যাস, নর্মাল ব্যাপার, নর্মাল ইস্যু, একদম জাস্ট নর্মাল ইস্যু। এবার কি বলছে দেখো, বলিচ্ছে যে চলমান জের ছক অনুসরণপূর্বক বিক্রয় হিসাব, গ নাম্বারে কি বলছে, বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব, উত্তোলন হিসাব, 4টা খতিয়ান। কয়টা, 4টা খতিয়ান। ছোট ছোট হবে খতিয়ানের ছকগুলো, কারণ এগুলো বেশি এন্ট্রি নেই। বিক্রয়, ব্যাংক, বেতন, উত্তোলন। তো চলো আমরা 4টা খতিয়ানের ছক করব। কয়টা, 4টা। তো আমি এখানে নিউ পেজ নেই, 4টা খতিয়ানের ছক করে ফেলি। ওকে, তো একটু খেয়াল করো, হ্যাঁ একটু খেয়াল করো। আমাদেরকে ওরা বলে দিছিল কিন্তু যে চলমান জের ছক, তো আমি এই জন্য চলমান জের ছকের ছকটা করেছি।
তো ছকের মধ্যে প্রথমে হবে কি তারিখ হবে, কি হবে তারিখ। তারপর এখানে হবে কি হিসাবের শিরোনাম বা বিবরণ লিখতে পারো, তো আমি লিখলাম হিসাবের শিরোনাম। এখানে আমরা হিসাবের শিরোনাম লিখে থাকি, কি লিখে থাকি হিসাবের শিরোনাম, অথবা বিবরণও লেখা যায়। ঠিক আছে, কি লিখব হিসাবের শিরোনাম, হিসাবের শিরোনাম, বা তুমি চাইলে বিবরণও লিখতে পারো। তা আমি সাপোজ মনে করো হিসাবের শিরোনাম দিলাম। হ্যাঁ, আবার এখানে করতেছি আমি একটা খতিয়ান, তাহলে আমি এখানে লিখবো কি জাবেদা পৃষ্ঠা, কি লিখবো জাবেদা পৃষ্ঠা লিখব। এটা হচ্ছে ডেবিট টাকা, কি লিখবো এটা ডেবিট টাকা। এটা লিখবো কি ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। আমি ট্রাই করতেছি বোঝানোর, যদি তাও না বুঝো তাহলে আমাকে একটু কমেন্টে জানাইও কি সমস্যা হয়। আর এখানে এই পাশে হচ্ছে জের, কি এটা জের, এটা হচ্ছে ডেবিট আর এটা কি ক্রেডিট। তো আমি একটা ছকের মধ্যেই চেষ্টা করব সব সমাধান করার, হ্যাঁ ঝামেলা করব না মোটেও। সবার আগে আমি লিখব কি এই যে সবার আগে এরকম প্রত্যেকটা ঘরে লিখব নগদান হিসাব, হিসাবের কোড নগদান হিসাব। কি লিখবো সবার আগে নগদান হিসাব লিখব, সবার আগে কি লিখব নগদান হিসাব লিখব। তাহলে আমি এখানে শিরোনাম সবার আগে লিখো নগদান হিসাব। তো আমার এখানে কি করতে বলছে, সরি আমি নগদান হিসাব লিখব, বিক্রয় হিসাব লিখতে বলছে। কি করছে এই যে বিক্রয় হিসাব লিখতে বলছে সবার আগে, তো আমি এখানে বিক্রয় হিসাব লিখব। চলো সবার আগে আমি শিরোনামটা দিয়ে নেই বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। আর এখানে হিসাবের কোড নাম একটা লেখা দিও, হিসাবের কোড। ও লিখলে না লিখলে কি ওইটা দেখে না। ওকে, তারপর কি আছে বিক্রয় হিসাব। এখন আমরা চলে যাব কোথায় জাবেদায় যাব। কোথায় যাব জাবেদার কাছে চলে যাব। জাবেদায় যেয়ে জাবেদা থেকে তথ্য নিয়ে চলে আসবো। তো আমি করতেছি বিক্রয় হিসাব, কি করতেছি বিক্রয় হিসাব। কোথায় কোথায় বিক্রয় হিসাব আছে সেটা আমি দেখব এখন, কোথায় কোথায় বিক্রয় হিসাব আছে সেটা আমি এখন দেখব। তো এখানে আছে কি দেখো ব্যাংক হিসাব, নগদান হিসাব, বেতন হিসাব, নগদান হিসাব, নগদান হিসাব, বিক্রয় হিসাব, উত্তোলন হিসাব, নগদান হিসাব। এই যে এক জায়গায় আছে নগদান হিসাব, বিক্রয় হিসাব, এই একটাই আছে নগদান হিসাব এবং বিক্রয় হিসাব। খেয়াল করো এই যে নগদান হিসাব এবং বিক্রয় হিসাব একটাই আছে। তাহলে আমি এখান থেকে নগদান হিসাব এবং বিক্রয় হিসাবকে গ্রহণ করব। সো এই আমি করতেছি কি হিসাব বলো বিক্রয় হিসাব করতেছি না, বিক্রয় হিসাব করতেছি। তাহলে বিক্রয় হিসাব করলে এর বিপরীতে কি আছে বলে, বিপরীতে কি আছে নগদান হিসাব আছে না, নগদান হিসাব আছে। তো আমি উপরে লিখছি কি, দুঃখিত উপরে লিখছি কি দেখো, উপরে লিখছি হচ্ছে বিক্রয় হিসাব। তাহলে আমি ভিতরে বিক্রয় হিসাব লিখবো না, বিপরীতটা লিখব। কি করব বিপরীতটা। তো এই বিক্রয় হিসাব বিপরীতে কি আছে নগদান হিসাব আছে, নগদান হিসাব লিখব। তো আমি লিখলাম নগদান হিসাব, আস্তে আস্তে বোঝার ট্রাই করো। নগদান হিসাব লিখলাম, কি লিখলাম নগদান হিসাব। না বুঝতে পারলে বললো নগদান হিসাব লিখলাম। টাকা আছে কত টাকা 17,000 টাকা আছে, এটা জানি, কিন্তু কোথায় লিখবো ভাই ডেবিটে নাকি ক্রেডিটে। দেখো এই আমি করতেছি বিক্রয় হিসাব না, বিক্রয় হিসাব কোথায় বসছে টাকাটা ক্রেডিট পাশে, এটা ডেবিট এটা ক্রেডিট। তার মানে আমাকে এখানে ক্রেডিট পাশে বসাতে হবে টাকা। কোথায় বসাতে হবে এখানে ক্রেডিট পাশে বসাতে হবে, কারণ আমি বিক্রয় হিসাব করতেছি আর বিক্রয় হিসাব ক্রেডিট। 17,000 টাকা এখানে লিখবো 17,000 টাকা। তারপর এই পাশেও লিখবো কত, এই যে ক্রেডিট পাশে জেরের ঘরে চলে যাবো 17,000 টাকা। ক্রেডিট পাশে জেরের ঘরে 17,000 জেরের ঘরে চলে যাবে ক্রেডিট পাশে। ঠিক আছে, তারিখ কত জাবেদা অনুযায়ী তারিখ দিব। কি করব জাবেদা অনুযায়ী তারিখ দিব। জাবেদা 17 তারিখ ছিল জানুয়ারি মাসের, তাহলে কি হবে জানুয়ারি মাসের 17 তারিখ, জানুয়ারি মাসের 17 2017 সাল জানুয়ারি 17 তারিখ। ব্যাস আমার কাহিনী এখানে শেষ। এত বড় শখ করলাম, এই একটা এন্ট্রি বিক্রয় হিসাব ছিল। এবার চলো আমরা পরেরটা দেখি কি হিসাব আছে। আছে ব্যাংক হিসাব। কি হিসাব আছে ব্যাংক হিসাব। তাহলে আমি আগে শিরোনাম লিখবো ব্যাংক হিসাব। কি লিখবো আগে শিরোনাম ব্যাংক হিসাব লিখবো। তাহলে এখানে এই যে বিক্রয় বাদ দিয়ে এখানে আমি লিখবো কি ব্যাংক হিসাব, আর ভিতরে তথ্য সব বাদ দিব। হ্যাঁ সব বাদ। তো আমি চলো আগে প্রথমে ব্যাংক হিসাব লিখে নিই। এখানে লিখবো ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। তো এখন আমার হচ্ছে ইয়াতে যেতে হবে যে হচ্ছে আমার খতিয়ানে যা লিখবো সেটা কোথায় পাই জাবেদায় পাই। তাহলে আমি যাব কোথায় জাবেদায় যাব। তো জাবেদায় যেয়ে দেখবো আমার ব্যাংক হিসাব আছে কোথায় কোথায়, যেখানে যেখানে ব্যাংক হিসাব আছে সেখান থেকে আমি তথ্য নিয়ে আসবো। তাহলে দেখো প্রথমে একটা ব্যাংক হিসাব ছিল, ব্যাংক হিসাব নগদান হিসাব, আর বেতন নগদান হিসাব, নগদান বিক্রয় হিসাব, উত্তোলন নগদান হিসাব। আর কোথাও আছে নাই।
তাহলে আমি ওই প্রথম তথ্যর কাছে যাব এবং এখান থেকে যে ব্যাংক হিসাব করতেছি না আমি, আমার এখানে কি করতেছি আমি ব্যাংক হিসাবে, যে ব্যাংক হিসাব, তাহলে আমার ব্যাংক হিসাবের এই যে ব্যাংক হিসাবের বিপরীত কি আছে নগদান হিসাব, তাহলে আমি লিখব নগদান হিসাব। কি লিখব নগদান হিসাব লিখব, মাথায় রাখবা এগুলো। এখানে লিখব কি নগদান হিসাব, নগদান হিসাব। তারিখ দিব কি 1 তারিখ, এই যে দেখো 1 তারিখ, কত তারিখ ছিল 2 তারিখ ছিল, দুঃখিত 2 তারিখ হবে নগদান হিসাব। টাকা বসাবো কোথায় ডেবিটে না ক্রেডিটে, আমি করতেছি ব্যাংক হিসাব, তো ব্যাংকের টাকা কোথায় ডেবিট পাশে, ব্যাংক হিসাব ডেবিট না, ব্যাংক হিসাব 22,000 ডেবিট, এজন্য আমি বসাবো কি ডেবিট পাশে 22,000 ডেবিট, এজন্য ডেবিট পাশে বসাবো। এই জেডটা এখানে চলে যাবে 22,000 ডেবিট পাশে। আর কোনো এন্ট্রি কিন্তু নাই এখানে, আর কোনো এন্ট্রি নাই, 22,000 লিখে দিছি। ওই একটাই ব্যাংক হিসাব ছিল ভাই, একটাই ব্যাংক হিসাব ছিল, আর কোথাও ব্যাংক হিসাব নাই। এবার চলো আমাদেরকে আমরা আগে একটু মুছে নেই, তারপর আমরা পরেরটাতে যাচ্ছি। আমাদের ব্যাংক হিসাবের কাহিনী এখানেই শেষ, এখানেই শেষ ব্যাংক হিসাবের কাহিনী। ওকে ওকে, এবার দেখো ব্যাংক হিসাবের পর কি আছে একটু দেখি, ব্যাংক হিসাবের পরে কি আছে। তো ব্যাংক হিসাবের পরে দেখো কি আছে, ব্যাংক হিসাবের পরে বলছে কি বেতন হিসাব করতে হবে। কি করতে হবে, যে বেতন, কি করতে হবে বেতন হিসাব। তাহলে আমি আগে শিরোনাম লিখে নেই বেতন হিসাব, এখানে শিরোনাম লিখে নেই বেতন হিসাব, বেতন হিসাব, ব্যাস। এখন আমি জাবেদায় যাই, বেতন হিসাব আছে কোথায়, ব্যাংক হিসাব, নগদান হিসাব, বেতন হিসাব, এই যে এক জায়গায় আছে বেতন হিসাব ভাই, এক জায়গায় আছে, এই যে এক জায়গায় বেতন হিসাব আছে, এই যে বেতন হিসাব। তাহলে এক জায়গায় যেহেতু বেতন হিসাব আছে, তাহলে আমি এখান থেকে বেতন হিসাবটাকে নিব। তো বেতনের বিপরীত কি আছে নগদান হিসাব, তাহলে আমি লিখব কি নগদান হিসাব লিখব। কি লিখব নগদান হিসাব, এই যে ভিতরে লিখব নগদান, নগদান হিসাব। তারিখ কত, তারিখ এই ডেট অনুযায়ী বসাবো 15 তারিখ, এটা এখানে বসাবো 15 তারিখ। সো এখন চিন্তা হচ্ছে টাকা কোথায় বসাবো, ডেবিটে নাকি ক্রেডিটে। তো টাকা হচ্ছে আমি দেখব, আমি করতেছি কি বেতন হিসাব, তাহলে বেতন হিসাব কি ডেবিট না, বলো ডেবিট না, জি ডেবিট, এর জন্য আমরা টাকা বসাবো ডেবিট পাশে। কত টাকা ছিল বেতন 3,000 টাকা, তাহলে আমি এখানে 3,000 টাকা বসাবো, 3,000 টাকা। এই ডেবিটের টাকাটা আবার এখানে চলে যাবে 3,000 টাকা, ঠিক আছে, জেরের পাশে। হ্যাঁ এইটা ফলো করে জের হয়, হ্যাঁ এটা ফলো করে জের হয়। সো নগদান হিসাব 3,000 3,000। ওকে, আর কোথাও বেতন হিসাব নাই ভাই, আর কোথাও বেতন হিসাব নাই। আচ্ছা, এরপর আমাদের কি করতে বলা হয়েছে একটু দেখি। বেতন হিসাবের পরে উত্তোলন হিসাব করতে বলা হয়েছে। তো উত্তোলন হিসাব যেহেতু করবো, আমি আগে মুছে নিব, এখানে মুছবো, এখানেও মুছবো। ওকে, তো আমি লিখি উত্তোলন হিসাব, এখানে লিখব উত্তোলন, উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব কত তারিখে আছে দেখি, এখানে ব্যাংক, নগদ, বেতন, নগদ, তারপর নগদ বিক্রয়, এখানে তারপর কোথায় আছে উত্তোলন হিসাব, এই যে উত্তোলন হিসাব পেয়েছি, উত্তোলন হিসাব। তাহলে উত্তোলন হিসাবের বিপরীত পাশে কি আছে নগদান হিসাব, মানে উত্তোলন ডেবিট, ওর বিপরীত বলতে কি ক্রেডিট। হ্যাঁ, উত্তোলন ডেবিট, ওর বিপরীত মানে কি ক্রেডিট। বিপরীত বললে ওইটার ক্রেডিট পাশে কি আছে দেখবা, তাহলে ক্রেডিট পাশে কি আছে নগদান হিসাব আছে 1,000 টাকা। তাহলে আমি কি করব বলো, নগদান হিসাব লিখব। কি করব নগদান হিসাব 1,000 টাকা, এই যে এই 1,000 টাকা বসাবো। তো উত্তোলন হিসাব কি ডেবিট না, এই যে উত্তোলন হিসাব ডেবিট না, ডেবিট না, টাকা ডেবিট পাশে, এই জন্য আমরা তো করতেছি উত্তোলন হিসাব, তাই টাকাটাও ডেবিট পাশে বসবে। সো কত টাকা 1,000 টাকা, এই যে 1,000 টাকা, এই 1,000 আবার জেরের ঘরে চলে যাবে 1,000 টাকা। এটা কত তারিখ ছিল, জানুয়ারি মাসের 20 তারিখ ছিল, জানুয়ারি মাসের 20 তারিখ। তো একটা অঙ্ক দেখো একদম চুপি চুপি শেষ করে ফেললাম, এখানে আর কিছু করার নাই, আর কোনো এন্ট্রি নাই, ছোট ছোট ছক করবা, 1 পেজের মধ্যে হয়ে যাবে, 1 পেজে, জাস্ট 1 পেজের মধ্যে কাজ হয়ে যাবে। তাহলে দেখো চিন্তা করে একটা অঙ্ক এত ইজি, চলমান জের ছক অনুসরণ করে আমরা বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব, উত্তোলন হিসাব প্রস্তুত করে ফেললাম নিমিষেই, দেখতে দেখতে। সো এখন বলো তো তোমরা একটু বলো এটা কঠিন না সহজ, হ্যাঁ কমেন্ট একটু লিখো কঠিন না সহজ। আর তোমরা বন্ধুবান্ধবের কাছে ভিডিও শেয়ার করবা, ঠিক আছে, নাহলে তোমাদের শাস্তি আছে। আমি কিন্তু ক্লাস করাবো না, ভিডিও ছাড়বো না, পুরো হিসাব বিজ্ঞান বই শেষ করবো, তারপর বোর্ড প্রশ্নগুলো দিব আস্তে আস্তে, তারপর তোমরা তোমাদের প্রশ্নগুলো করতে পারো চাইলে কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।